রক্তের কাপড়ে রক্ত তুলে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কিনা অমূল্য ফসল। প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে। আমরা জনাব ডক্টর মোহাম্মদ সবুর খান, চেয়ারম্যান, ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর। অনুষ্ঠানের আয়োজক উপস্থিত আছেন জনাব হারুনা রশিদ, প্রধান সম্পাদক, নাবিহা রহমান, শামসুন্নাহার হক স্কুল অ্যান্ড কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাবিহা রহমান মোহনা, পরে মিটশট পরে নেওয়া যাবে, অনেক সময় আছে। করার চেষ্টা করব। কোনো যদি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির والخاشعين والخاشعات والمتصدقات والصائمين শ্রম দিয়ে, মেধা, প্রজ্ঞা এবং সমস্ত জীবনের কষ্ট দিয়ে এই জাতিকে একটা দিক নির্দেশনার একটা আলোকবর্তিকা নিয়ে প্রতি মুহূর্তে এই রাষ্ট্রের যিনি কাজ করে যাচ্ছেন, তার চিন্তা শক্তি দিয়ে সর্বোচ্চটা ঢেলে দিতে যাচ্ছেন, উনি হলেন আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমি যেই কথাটি বলতে চাই, এখানে একটি মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে একটা অনুষ্ঠান। এটা কোনো একটা টিকটকে আমি একটা কন্টেন্ট তৈরি করলাম যার উপর 500 লাইক পড়ল, এই সফলতাটা কিন্তু এভাবে আসেনি। মেধা মননে কষ্ট এবং শ্রম দিয়ে দিন রাত্রি পরিশ্রমের পর যেই কষ্টের সফলতা, যেই পরীক্ষার্থী, যে শিক্ষার্থী পেলেন, তাকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ভবিষ্যৎ কর্মচিন্তা এবং ভবিষ্যতে তার জন্য উত্তরোত্তর এই সফলতাকে ধরে রেখে তার ব্যক্তিগত, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে তার এই সফলতাটাকে সে যেন আরো উন্নততর শিখরে নিয়ে যেতে পারে। আমাদের এই মুরব্বিয়ান যারা এখানে আসছেন, তাদের আলোচনার মধ্যে দিয়ে আপনারা এই জিনিসটা আপনারা রপ্ত করবেন এবং ভবিষ্যতে আপনারা জীবনের কর্মপরিকল্পনার সাথে আপনারা নিজেদেরকে তৈরি করে নেবেন। তাহলে আজকের এই অনুষ্ঠানের যে সফলতাটা সেটা আমরা খুঁজে পাব। আমরা জানি পবিত্র কোরআন পাকে আল্লাহ তাআলার যে প্রথম যে কোরআন নাজিলের যে আয়াতটা, সেটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। পড়তে পড়তেই কিন্তু আপনারা মেধাবী হয়েছেন। আজকে এই যে রেজাল্টটা পেয়েছেন, যে এই জন্যে যারা এসএসসির ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা
তাই আগামী এই রেজাল্টের চেয়ে আরো ভালো রেজাল্ট করা যায় সেই আহ্বান জানিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য। ডক্টর জামিলুল আক্তার, মুক্তিযোদ্ধা, MLLB, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিক্রমা কর্তৃক আয়োজিত এসএসসি গোল্ডেন জনাব রাশেদা বেগম হীরা মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে বিশ্ববাদী দলের মহাসচিব, দেশ বরেণ্য নেতা, অতিথিবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ ও অভিভাবক, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত যে এই সংগঠন দেশের মেধাবী ছাত্রদেরকে প্রধানমন্ত্রী হওয়া, কেউ পার্লামেন্ট সদস্য হওয়া, কেউ ডাক্তার হওয়া, কেউ ইঞ্জিনিয়ার হওয়া, দেশকে এগিয়ে যাওয়া, আমি একটা মুক্তিযোদ্ধা হিসাবে এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এখন বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মফিজুর রহমান, চেয়ারম্যান, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ডিরেক্টর ভাইয়া গ্রুপ। অনুষ্ঠান আমি যখন পড়াশোনা নেওয়া ছিলাম, আমিও এই শিক্ষার্থীরা বৃত্তের সাথে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটা বলতে চাই, এসএসসির ফলে অতএব আমরা অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে বলবো লেখাপড়া চালিয়ে যেতে হবে, দেশকে গড়ছি, সাহিত্য চর্চা, স্পোর্টস, খেলাধুলা এগুলো আমাদের মধ্যে থাকতে হবে ভালো থাকার জন্য। গণবসতিপূর্ণ ঢাকা। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সভাপতি, সাবেক এমপি এবং আমাদের যিনি গত স্বৈরাচার সরকারের মঞ্চে আছেন, আমাদের মুন্সিগঞ্জ জেলার কামরুজ্জামান রতন ভাই, উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট আরো অনেকে, এবং আমাদের সামনে ছাত্রদের অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আমি এই কমিটিকে ধন্যবাদ জানাই। এবং কিছুদিন আগে আমাদের মুন্সিগঞ্জে একটি এই অনুষ্ঠান করেছিলেন এই কমিটি, সেখানে আমার যাওয়ার কথা ছিল, আমি দেশের বাইরে থাকাতে যেতে পারি নাই। আমি এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আমি খুব উদার, যত সময় কষ্ট হোক আমি অ্যাটেন্ড করতে চেষ্টা করি। আজকে আমি যে সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা জিপিএ 5 পেয়েছ, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এবং এই প্রাপ্তিটা আজকে তোমরা ভাগ্যবান যে আমাদের বাংলাদেশের গর্ব, যিনি আমাদের দলের মহাসচিব, তার হাতের থেকে তোমরা আজকে এই পুরস্কার নিবা। এই পুরস্কারটার অনেক মূল্য, এই পুরস্কারটা অনেক দামি, এই পুরস্কারটা অনেক সম্মানিত। এই পুরস্কারটা তোমরা যত্ন করে রাখবা। অদূর ভবিষ্যতে তোমাদের যখন সন্তান আসবে, নাতি নাতকুর আসবে, এই জিনিসটা দেখাইতে পারবা যে আমি মহাসচিবের হাত থেকে জিপিএ 5 পাওয়াতে আমি এই পুরস্কারটি পেয়েছি। এটা একটা গর্ব। আমি আর 15 দিন পর টেলিফোন করছে, ভাই 50,000 টাকা দিলাম, 1 টন রড দিয়ে দিও। কিন্তু কি দাঁড়াইলো, বাজার এই ফাঁকে 5,000 টাকা টনে কমে গেছে, আত্মসাৎ করছে। আমি বলি যে না, এই ছেলে আত্মসাৎ করতে পারে না, ভুল করছে, ও ভুল করছে। কিন্তু ওর মেধার স্বাস্থ্য বিষয়ক বিশেষ বক্তা প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, সভাপতি ডেব, ঢাকা মহানগর উত্তর, সদস্য চাঁদপুর জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক বিকাশ, বীমা খাতের উন্নয়ন নিয়ে একটি আলোচনা সভা এবং জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের
সম্মানিত প্রধান অতিথি, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণী অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত অতিথিবৃন্দ এবং যারা জিপিইউ 5 পেয়েছো সেই সমস্ত ছাত্রছাত্রীকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ দেই। আমাকে বলা হয়েছে স্বাস্থ্য খাত নিয়ে কিছু কথা বলার জন্য। আমি আমার পরিচয় দিই, আমি প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। আমি স্বাস্থ্য সংস্কার বিষয়ক যে বিশেষজ্ঞ কমিটি আছে গভর্নমেন্টে, তারও একজন মেম্বার। আমি শুধুমাত্র একজন চিকিৎসক নই, আমি একজন শিক্ষকও বটে। তো আসলে আমি আজকে শুধু স্বাস্থ্য বিষয়ক না, আমি আসলে সুযোগ পেয়েছি মহাসচিব স্যারের সামনে একটু শিক্ষা বিষয়ক আলোচনাও একটু করতে চাই। সেখানে আমি বেশ কয়েকটি পয়েন্ট আজকে একটু তুলতে চাই যে শিক্ষাটা কেন এত গুরুত্বপূর্ণ। শিক্ষাটা গুরুত্বপূর্ণ এই কারণে, এটাই সবচেয়ে লাকসই এবং টেকসই একটা মাধ্যম যেখানে নিজেকে তুলে ধরা যায়। আজকাল যে সমস্যা চলছে যে এক একজন এক এক দিকে শিক্ষার মান নাই। কেউ হয়তো বা ইউটিউবে ব্লগিং করে, ফেসবুকে ব্লগিং করে, টিকটকে ব্লগিং করে অনেক টাকা কামাচ্ছে, অনেকে হয়তো বা সেই দিকে ধাবিত হতে পারে। কিন্তু একটা কথা বলতে চাই, আজকে যারা বিভিন্ন খাতে বিভিন্নভাবে টাকা কামাচ্ছে সেটা কিন্তু টেকসই না। টেকসই একমাত্র শিক্ষা। আপনি শিক্ষা ভালো করে গ্রহণ করবেন, আপনি একসময় দাঁড়িয়ে যাবেন। আপনার হয়তো বা ইনিশিয়ালি হয়তো বা একটা ডাক্তারের বেতন অনেক কম হতে পারে, একজন শিক্ষকের বেতন কম হতে পারে, একজন ইঞ্জিনিয়ারের বেতন কম হতে পারে, কিন্তু আলটিমেটলি যদি আপনি শিক্ষা গ্রহণ করে থাকেন আপনি একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে যাবেন, এটা কখনোই হারাবে না। সুতরাং যুগের সাথে তাল মিলিয়ে এমন কিছু করা উচিত হবে না যেখানে আমরা শিক্ষাকে অবমূল্যায়ন করি। সুতরাং এটাকে বারবার মাথায় রাখতে হবে আপনাদেরকে। শিক্ষা কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে, আমি আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব যে শিক্ষা ব্যবস্থাটা বেশি ওলটপালট হয়ে গেছে বাংলাদেশে। কারণটা কি? কারণ হচ্ছে একসাথে অনেকগুলো শিক্ষা ব্যবস্থা চলছে একসাথে অনেকভাবে। কি আমাদের যে সাধারণ শিক্ষা চলছে, যে শিক্ষা ব্যবস্থাটা আছে, আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা আছে। সাধারণ শিক্ষা ব্যবস্থাটা কি? সাধারণ শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমরা যে বাংলা মিডিয়ামে স্কুল কলেজে পড়ি সেটা, তার সাথে সাথে আরেকটা সিস্টেম আছে ইংলিশ ভার্সন। একই মানুষজন একই সাবজেক্টগুলো ইংলিশ ভার্সনে পড়ে। আমাদের আরেকটি খুব ভালো একটা সিস্টেম চলছে, সেটা কি ইংলিশ মিডিয়াম, ও লেভেল এ লেভেল, এটা আরেকটা সিস্টেম। আমাদের আরেকটা সিস্টেম মাদ্রাসা শিক্ষা চলছে। মাদ্রাসা শিক্ষাতে নর্মাল যে পড়াশোনা আছে আমাদের আলিয়া মাদ্রাসাতেগুলোতে, সেগুলোও চলছে। তার সাথে আবার আমরা যেগুলোকে আজকাল এই যে কওমি মাদ্রাসা, তাকেও মাস্টার্স সমমান করে দিয়েছি। তার বাইরে তখনকার মতো তখনই আপনাদের মতো এত সুযোগ পাইনি। আমাদেরকে কেউ এই তুমি ভালো করেছো এই কথাও বলার সুযোগ পাইনি। আমি সেজন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এত ভালো রেজাল্ট করেছেন। আমি শিক্ষা নিয়ে 33 বছর বিশ্ববিদ্যালয়ে পড়াই। আপনাদের যারা গার্ডিয়ানরা আছেন তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা আপনার ছেলে মেয়েদেরকে খুব ভালো রেজাল্ট করেছে মনে করে হাল ছেড়ে দিয়েন না, বা তাদের উপরেই আপনারা মনে করার কোনো কারণ নেই তারা পরবর্তীতেও ভালো করবে। আমার দেখা বহু বিশ্ববিদ্যালয়ে আমি যখন নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে অনেক অ্যাভারেজ রেজাল্ট করা ছেলেমেয়েদেরকে দেখেছি ভালো করেছে এবং তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, অর্থাৎ নিয়োগ পেয়েছে। আমি সংক্ষেপে আমার কথা আর না বাড়িয়ে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের উপস্থিত সকলকে বলতে চাই, আমাদের দেশের অবস্থা কিন্তু ভালো না। যতক্ষণ পর্যন্ত একটি রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠিত হতে না পারবে এই সাজানো সংসার কিন্তু থাকবে না। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও জাতির সত্যিকার কল্যাণ কারা করতে পারে আমি বিশ্বাস করি। এতটুকু ছেলেমেয়েরা এত সুন্দর বক্তব্য দিল, আমি তো দেখেছি, আর সবার আগেই আমি 10টায় এসেছি, তাদের মেধা দেখে আমি অভিভূত। আমি মনে করি আপনারা এই সিদ্ধান্ত নিতে কোনো ভুল করবেন না। যাদের হাতে দেশ ও জাতি সুরক্ষিত থাকবে তাদের দিকেই আপনারা অগ্রসর হবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। শিক্ষক এবং ছাত্রছাত্রী ও সাংবাদিক ভাই, আমি সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম।
আমি আজকে আমাদের এই প্রধান অতিথি শিক্ষা বান্ধব, রাজনীতি করেন ঠিকই, উনি শিক্ষার উপরে ওনার মনোযোগ বেশি। এর কারণ হলো আজকে উনি আমাদেরকে সময়টা দেওয়াতে আমরা এটাই বুঝে নিলাম। তো শিক্ষা নিয়ে আমরা যে অতীতে আমি সারা বাংলাদেশে এই জিপিএ 5 ছাত্রছাত্রী সম্বর্ধনার আয়োজন করি, কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে শিক্ষা ব্যবস্থা, আরও হ্রাস পাচ্ছে, ছেলেরা বঞ্চিত হচ্ছে, কিন্তু মেয়েরা এগিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশে 80% মেয়েরাই এখন লেখাপড়ায় আগায় আছে। রংপুরে আমি প্রোগ্রাম করতে গিয়ে দেখছি 80% মেয়েরা, 20% ছেলেরা। আমি এমন কোনো জায়গা নেই, আজকেও হিসাব করে দেখলে দেখা যাবে যে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি। তো আমি প্রধান অতিথিকে অনুরোধ করব এই শিক্ষার উপরে যেন ওনার আরেকটু মনোযোগ থাকে, যদি আল্লাহ ওনার মনের আশা পূরণ করে। আমি মনে করি আরও ভবিষ্যতে ছেলেমেয়েরা যেন শিক্ষার উপরে সবার জন্য মনোযোগ থাকে। আমি একটা জিনিস কি, মাদক দ্রব্য নিয়ে একটু কথা বলতে চাই। প্রধান অতিথির সামনে তো আমরা ওনার সামনে বক্তব্য দেওয়া, এটা আমি মনে করি আমাদের এটা সাহসের বিষয়। তো আমি এই যে মাদক আমাদের দেশে এখন যেভাবে মাদকের প্রচলন হয়েছে, আমার মনে হয় এটা আর রোধ করা কঠিন হয়ে যাবো গা। আর যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিচালক, যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, তারা অনেকটাই অবহেলা। আমি এটা বলতে গেলে হয়তো ওনারা আমাকে ভুল বুঝবেন, কিন্তু আমি মনে করি যে ওনাদের কাজেরও অনিয়া আছে। এরপরে শুধু ওনাদের দোষ দিয়েও লাভ নাই। আমার ছেলেটা, আমার মেয়েটা, গার্জিয়ানের ও দোষ আছে। আমার ছেলেটা, আমার মেয়েটা কোথায় যায়, এটা কিন্তু একমাত্র মাই জানে। একটা ছেলে যদি খারাপ হয়, একটা মেয়ে যদি খারাপ হয়, এটা মা জানে। তো আমি অনুরোধ করব মাদেরকে, বাবা তো সকালে অফিসে চলে যায়, রাতে আসে, কিন্তু মা জানে। মার সবচেয়ে বড় আমি দোষারোপ করব মায়েদেরকে। তা আজকে যারা জিপিএ 5 পাইছে তাদেরকে, তাদের এই অনুদান, তাদের এই সম্বর্ধনা আজকে মাদেরকে পাওয়া উচিত, বাবা মাদের পাওয়া উচিত। কারণ শিক্ষকদেরকেও এখানে, শিক্ষকরাও কারিগর, শিক্ষার কারিগর, মানুষ গড়ার কারিগর। আমি শিক্ষকদেরকেও সম্মান জানাই। তো আমি আমার আজকের এই অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাই, এবং আমার এই অনুষ্ঠান করার জন্য যারা আর্থিক সহযোগিতা করছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আর আমি প্রধান অতিথি মহোদয় কষ্ট করে আসছেন, ওনাকেও সম্বর্ধনা জানাই। বিশেষ অতিথি যারা আসছেন কষ্ট করে, ওনাদেরকে সম্বর্ধনা জানাই এবং আমি শুভেচ্ছা জানাই। তারপরে ছাত্রছাত্রী ও গার্জিয়ানরা যারা আমার সামনে আছেন, সাংবাদিক ভাইদেরকেও আমি শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চেয়ারম্যান বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমেই অভিনন্দন তোমাদেরকে। আজকে সম্ভবত তোমাদের কারণেই কিন্তু আমরা এখানে আসছি, তোমাদেরকে সংবর্ধিত করার জন্যই কিন্তু আমরা আজকে এখানে কথা বলছি, উপস্থিত হচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান। তাই আবারও অভিনন্দন তোমাদেরকে। এবং আমি প্রথম যে কথাটা বলতে চাই, সম্ভবত উপস্থাপক তোমাদের একটি প্রতিষ্ঠানের নাম বলার সাথে সাথে ডান দিক থেকে কিন্তু আমরা জোরে সবাই কিন্তু সমস্যারে আওয়াজ করেছিল, তাই না, যে তোমাদের প্রতিষ্ঠানটা ভুল বলেছে। তার মানে কি? তার মানে ইটস এ ইন্ডিকেশন দ্যাট তোমাদের ভিতরে কিন্তু একটা স্পিরিট আছে, তোমরা চাওনি তোমাদের প্রতিষ্ঠানের নামটা ভুল বলো, তাই না? এবং আই এম রিয়েলি ইমপ্রেসড টু সি দ্যাট দ্য ওয়ে ইউ আর রিয়েক্টিং ইজ রিয়েলি অ্যামেজিং। তো সেই কারণে আমি বলবো যে এই যে স্পিরিটটা তোমাদের আছে, আজকে সবাই অনেক চমৎকার চমৎকার বক্তব্য তোমাদের সামনে উপস্থাপন করলো। আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যেভাবে আজকে তোমাদের স্পিরিটটা এখানে শো করলে, এই স্পিরিটটাকে তোমরা সারা জীবন যদি ধরে রাখতে পারো, তোমাদের যে ফ্রেন্ড আজকে এখানে তোমরা এসেছো, তোমাদের ভিতরে যদি ফ্রেন্ডশিপটা তোমরা ধরে রাখতে
ধন্যবাদ একটু বিভ্রাটের জন্য। তো যেটা আমি বলছিলাম যে তোমাদের ভিতরে এই ইউনিটিটুকু তোমরা ধরে রাখতে পারো। তোমাদের সবচেয়ে বড় অর্জনটা হচ্ছে যে আমাদের সমাজে ইউনিটির অভাবে কিন্তু আমরা আগাতে পারি না। আজকের বক্তারাও কিন্তু অনেকেই বললেন, একজন আমার মনে হয় তার বক্তব্য বললেন যে রাজনৈতিক সম্প্রীতি যদি না থাকে তাহলে হয়তো একটি রাষ্ট্র হিসাবে টিকে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। তো এই জায়গাটাতে আমি বলবো যে তোমরা আজকে যারা এসএসসি পাস করে তোমরা এসেছো, এখন থেকেই তোমাদের ভিতরে ফ্রেন্ডশিপটাকে তোমরা বজায় রাখবে। তার কারণ হচ্ছে আমি একজন ব্যক্তি হিসাবে বিশ্বাস করি, আমি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, আমি আমার কলেজের বন্ধু, আমি আমার স্কুল জীবনের বন্ধু, সবার সাথে আমি কিন্তু অসম্ভব ভালো সম্পর্ক রক্ষা করে চলছি। এবং আমি আমার প্রতিষ্ঠানে আমার ক্লাসমেট, স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, আমার মনে হয় নট লেস দেন 500 আমার ফ্রেন্ড আমার প্রতিষ্ঠানে কাজ করে। এটা আমি এই কারণেই বলবো যে তোমাদের এই জায়গাটাতে তোমরা সবসময় এই স্পিরিটটুকু বজায় রাখবে। দ্বিতীয় হচ্ছে, তোমরা আজকে যখন এই পারফরমেন্সগুলি শো করছিলে, তোমরা কেউ কবিতা আবৃত্তি করছিলে, অনুষ্ঠান যখন বিলম্ব হচ্ছিল, এই যে কমিউনিকেশন স্কিল, তোমরা যে স্টেজে আসা, কথা বলা, এই স্কিলটুকু কিন্তু সবসময় তোমরা তোমাদের ব্যক্তি জীবন, অর্গানাইজেশন জীবন, সারা জীবন তোমরা ধরে রাখবা। তৃতীয় হচ্ছে, আমরা প্রায়ই একটি কথা বলি, আমরা হতাশ হই, কিন্তু আমার কাছে আমিও মাঝে মধ্যে হতাশ হই, কিন্তু যখন আবার ভাবি আমি তো এই সমাজ থেকে উঠে আসছি, তাই না? আমি তো আর আকাশ থেকে আমাকে ছুঁড়ে মারে নাই, তাহলে এই সমাজ থেকে কিন্তু আমি উঠে আসছি। আমি হয়তো চাঁদপুরের ছেলে, চাঁদপুরে পড়াশোনা করেছি, তারপরে হয়তো ঢাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুবাদে হয়তোবা আমি ঢাকাতে একটা ব্যবসা শুরু করেছিলাম, এবং সেই ধারাবাহিকতা একটি সময় 1990-তে যখন আমি মাস্টার্স কমপ্লিট করে ড্যাফোডিল কম্পিউটার শুরু করি, আজকে হয়তো আমি ধীরে ধীরে অনেকগুলো প্রতিষ্ঠান ডেভেলপ করতে পেরেছি। সো আমি যেই কথাগুলো অনেকেই বক্তব্যে বলেছেন, ডাক্তার শামীম সাহেব বলেছেন, আমি বলতে চাই যে তোমরা বাইরে না যাওয়ার প্রবণতা, বিসিএস প্রবণতা সব বাদ দাও না, তোমরা একজন উদ্যোক্তা হও, তোমরা ইনোভেটিভ হও, তোমরা চ্যালেঞ্জ টেকার হও। কারণ আমি যদি হাজার হাজার লোককে যদি আমি কর্মসংস্থানের বন্দোবস্ত করতে পারি, তাহলে আমিও তো চাঁদপুর থেকে উঠে আসছি, তাই না? তাহলে তোমরা কেন পারবা না? তোমরা আজকে যে অপরচুনিটি পাচ্ছ, আমার মনে হয় কামরুজ্জামান রতন ভাই তার বক্তব্যে বলেছেন টিকটক, লাইক, আমি বলবো টিকটক ব্যবহার করো, ফেসবুক ব্যবহার করো, আরো ব্যাপকভাবে ব্যবহার করো, বাট তোমার ক্যারিয়ারকে ফোকাস করে করো। তুমি মানে মিসগাইড হয়ে করো না, বিকৃত মানসিকতা লোকদেরকে লাইক দিও না, যারা অন্যায় কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো। তোমরা এই মাধ্যমকে এমনভাবে ব্যবহার করো যাতে করে সমাজে অ্যাটলিস্ট এই মেসেজটুকু পায় যে আজকের এই অনুষ্ঠানে যে বিশ্ববিদ্যালয় পরিক্রমা, আজকের যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, যেখানে মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উপস্থিত, সবাই বলেছে, আমি আর রিপিট করতে চাই না, উনি কিন্তু একজন শিক্ষকতা পেশা থেকে আজকে একজন রাজনীতিবিদ হয়েছেন, এবং দীর্ঘ সময় মহাসচিবের দায়িত্ব পালন করার কারণটা কি? ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার যে টিম স্পিরিট, সেটার কারণেই কিন্তু আলটিমেটলি কখনোই ওনার বিকল্প কেউ চিন্তা করতে পারে নাই। তার মানে একটা শিক্ষক থেকেও কিন্তু সমাজ পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় নেতৃত্ব আসা সম্ভব। তো সেই কারণে আমি বলতে চাই যে তোমরা সোশ্যাল মিডিয়াকে অবশ্যই ব্যবহার করবা। সেটা কিভাবে ব্যবহার করবা, আমি তার একটি ছোট্ট উদাহরণ দিতে চাচ্ছি। গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন উপদেষ্টা, উনি দুইবার রিপিট করেছেন যে 1970-এর আগে কোরিয়া বাংলাদেশে দেখতে আসতো যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার কত সুন্দর। তোমরা জানো যে লুই আইকানের সেই সংসদ ভবন, এর বাইরে কিন্তু অনেকগুলো ভালো ভালো স্থাপনা কিন্তু বাংলাদেশে ছিল। তোমরা জানো পদ্মার হার্ডিস ব্রিজ, যেটা নিয়ে একসময় আমরা প্রাউড করতাম, তাই না? আমাদের অনেকগুলো কিন্তু ভালো ভালো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ছিল, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, কোরিয়ানরা কিন্তু তখন দেখতে আসতো বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারটা। আজকে যদি কোরিয়ানদেরকে বলা হয়, তাহলে তারা বলবে না তোমার মাথায় কি গন্ডগোল আছে, কোরিয়ানরা আসবে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার দেখতে? 1970 সালে যদি তোমরা একটু ঘাটাঘাটি করো, সোশ্যাল মিডিয়াতে যাও, সেখানে একটু পড়াশোনা করো যে কোরিয়া কিভাবে আজকে এই অবস্থানে আসলো। তাদের একটা সময় তাদের আর্থিক অবস্থা আমাদের থেকে অনেক নিচে ছিল, আমরা অনেক শক্তিশালী ছিল আমাদের কারেন্সি। তুমি একটু গুগলে সার্চ দিয়ে দেখো 1970 সালে বাংলাদেশের জিডিপি কত ছিল, আর 1970 তখন পাকিস্তান ছিল, সেই কারণে এটাও মাথায় রাখতে হবে, বাংলাদেশ দিলে হবে না, তখন বলতে হবে 1970 ইন পাকিস্তান হোয়াট ওয়াজ দ্য জিডিপি। তখন সাউথ কোরিয়ার জিডিপি কত ছিল, আজকে সাউথ কোরিয়ার জিডিপি বাংলাদেশের কত গুণ বেশি। আজকে কিন্তু সাউথ কোরিয়াতে তোমরা জানো তারা সমস্ত পৃথিবীতে তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। আমি সাউথ কোরিয়ার উদাহরণটা এই কারণেই দিলাম, আমি গত পরশু সাউথ কোরিয়া থেকে এসেছি এবং আবারও আমি আগামী 2 সপ্তাহ পরে আবার যাব। সুতরাং আমি প্রতিবারই তাদেরকে চোখে নিজে স্বচক্ষে দেখি তাদের উত্থান, তাদের উন্নতি। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদের সাথে যখন কথা বলি,
তারা কিন্তু আমাদের ছাত্রদের মতো না, তারা খুব ক্রিয়েটিভ হয়, তারা জানতে চায় তোমাদের দেশে উদ্যোক্তারা কিভাবে কাজ করে, ইনোভেটিভ কাজগুলো কিভাবে করে, কম্পিটিশন মানসিকতাগুলো কিভাবে করে। এবং আমি লক্ষ্য করেছি 2 ঘন্টা আমি একটা বিশ্ববিদ্যালয়ে ক্লাস কন্ডাক্ট করার পরে 2 ঘন্টার ভিতরে কাউকে আমি দেখি নাই যে একটু ঝিমুনি আসতে বা কেউ একটু বেরিয়ে যেতে চায়, কেউ একটু বিরক্তি ফিল করে। তার কারণ কি, ওদের একটা প্রচন্ড আগ্রহ থাকে। এবং সেই কারণে আমি বলবো এই আগ্রহটুকু থাকতে হবে, আমাদের ভিতরে যে স্পিরিটটুকু থাকতে হবে যে আমরা ইন্টারনেট ব্যবহার করব, সোশ্যাল মিডিয়া ব্যবহার করব। কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করব? আমার চারিত্রিক উন্নতির জন্য। সোশ্যাল মিডিয়া ডেভেলপ করব আমার ফোকাস ঠিক করার জন্য। সোশ্যাল মিডিয়া ব্যবহার করব আমার গোল সেট করার জন্য। ফোকাস করব আমি, যেমন এখানে বসে তোমরা কতজন আছো হাত তুলবে, যে তোমরা যদি হাত তোলো আমি তোমাদেরকে একদিন আমার ক্যাম্পাসে তোমাদের ফুল ফ্যামিলি সহ আমি তোমাদেরকে লাঞ্চের ইনভাইট করব। এখানে কে আছো যে মির্জা গোলাম আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর উইকিপিডিয়া তোমরা আজকে দেখেছো? কেউ আছো? দ্যাটস গ্রেট, একটু দাঁড়াও। তাহলে দেখো তোমাদের ভিতরে লিডার কিন্তু এখানে উপস্থিত। তার মানে কি, সে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উইকিপিডিয়া দেখেছে। কেন দেখেছে? আমি যেহেতু সে দূরে, তার মানে সে তার নিজের আগ্রহে জানতে চেয়েছে। তোমরা কেউ জানতে চেয়েছো? তার মানে সে তার সময়টুকু প্রপারলি ব্যবহার করতে পেরেছে, তোমরা ব্যবহার করতে পারো নাই। তোমরা হয়তো দেখেছো কোথায় গেল, কে দিল, কোনটা লাইক করলাম, কোনটা শেয়ার দিলাম, নিজের হয়তো স্ট্যাটাসটা তোমরা সেখানে শেয়ার করেছো, কিন্তু ও কিন্তু ভালো কাজ করেছে। আমি তোমাকে ইনভাইট করছি এবং তোমার সাথে তোমার 10টা ফ্রেন্ড যাদেরকে তুমি মনে করো তোমার মতো ক্রিয়েটিভ, তাদের ফ্যামিলি সহ আমি তোমাদেরকে আমার বিশ্ববিদ্যালয়ে ইনভাইট করছি। তোমাদের ফ্যামিলি সহ একদিন তোমরা লাঞ্চ করবা, বিশ্ববিদ্যালয় পরিক্রমা সেটা তোমাদেরকে কোঅর্ডিনেট করবে। আমি তোমাকে ঢাকা থেকে তোমরা যেই জায়গা থেকে ট্রান্সপোর্ট দিব সব কিছু তোমাদেরকে দিব। এই মাইন্ড সম্পর্ক, থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবেই কিন্তু লিডারশিপ গ্রো করে। তাই আমি বারবার তোমাদেরকে বলতে চাই, তোমাদের এই স্পিরিটটুকু কাজে লাগাও। এসএসসি পাস করার পরে তোমাদের এইচএসসি আছে, বিশ্ববিদ্যালয় জীবন আছে, প্রতিটি মুহূর্ত তোমাদের জীবন ইম্পর্টেন্ট। কারণ তোমরা বারবার যারা, যেহেতু আমরা একটি মুসলিম সম্প্রদায় বা আমরা একটা মুসলিম বলা যে মেজরিটি একটা কান্ট্রি, এখানে কিন্তু কোরআনে আল্লাহ পাক বারবার বলছেন, আল্লাহ কিন্তু রাগ করেও 2-1 বার বলেছে যে তোমাদের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, কে বলবা কেউ? সময়। মানুষের জীবনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সময়। বারবার আল্লাহ রাগ করে কি বলছে? একবারও আর ফেরত পাবা না। পাবা আর কখনো? আজকে একজন একটু বললেন যে হয়তো 50 ইয়ার্স ব্যাক উনি এসএসসি পাস করেছে, উনি কি আর কোনোদিন যৌবনে বা তোমাদের মতো বয়সে আসতে পারবে? আমি পারবো? আমাদের প্রধান অতিথি পারবে? কেউ পারবে না। তাহলে সময়টাকে তোমাদের মূল্যায়ন করতে হবে। প্রত্যেকটা সময়কে তোমরা অবশ্যই কাজে লাগাবা, তোমাদের ভিতরে ডিসিশনটা ঠিক করে নিবা। যেমন আমি সবসময় প্রাউড ফিল করি যে আমি যখন এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার পরপরই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ব্যবসা করব। দ্যাটস আমি তো অন্য কোনো প্রফেশনে যাইনি। আমি বিসিএসে, কিন্তু আমার বিসিএসে আমি পোস্ট বিভাগ, ডাক বিভাগ পেয়েছি, বাট আমি জানি টেস্ট করতে চেষ্টা করেছি আমি ফিট কিনা। আমি ব্যাংকে ইন্টারভিউ দিয়েছি আমি ফিট কিনা প্রুফ করার জন্য। আমি টোফেল করেছি, ভালো স্কোর পেলাম কিনা, ফিট নিজেকে প্রুফ করার জন্য, আমার কোয়ালিটি আছে কিনা। কিন্তু আই ওয়াজ ডিটারমাইন্ড যে আমি ব্যবসা করব। তো এই জায়গাও তোমাদের যদি ফোকাস থাকে, তাহলে আমি সেই রতন ভাই বা আরও কয়েকজন যে কথাগুলো বলেছেন যে তোমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে এইভাবে। যেই ছেলেটি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উইকিপিডিয়া দেখলো, তার মানে হি হ্যাজ এ ভিশন। তার একটা ভিশন না থাকলে সে দেখতো না। এবং আমি কেন কথাটা বললাম, আমিও কিন্তু আজকে এই অনুষ্ঠানে আসার আগে আমি কিন্তু ওনার উইকিপিডিয়াটা দেখেছি, আমি ওনার ব্যাকগ্রাউন্ড জানতে চেষ্টা করেছি, যে আমি ওনার সাথে অনেক আগে থেকে জানি। তারপরও আমি আরও জানার চেষ্টা করেছি কোন সালে উনি ঢাকা কলেজে শিক্ষকতা করেছেন, উনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, কখন উনি রাজনৈতিক জীবনটা প্রবেশ করলেন, কিভাবে করলেন। এবং যেহেতু লাকিলি আমি ওনার ফ্যামিলির সবাইকেই জানি, তারপরেও কিন্তু আমি আরো কৌতূহল হয়ে জানার চেষ্টা করেছি। কেন? যে আমি ওনার সাথে আজকে যাব, আমি আরেকটু জানতে চাই যে ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তো সেই কারণে আমি তোমাদেরকে বারবার বলবো যে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণগুলোকে তোমরা সবসময় দেখবে, ওখান থেকে চেষ্টা করবে এবং সবসময় মনে রাখবে বাংলাদেশ একটি সমস্যা জর্জরিত কান্ট্রি, বলার কোনো অপেক্ষা রাখে না। আমার মনে হয় আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত যে সভাপতি উনি বলেছেন, আমাদের অনেকেই বলেছেন, আমি বারবার বলি এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অপরচুনিটি, তোমাদের জন্য এটাই সবচেয়ে বড় অপরচুনিটি। কারণ তোমরা যদি কোরিয়াতে জন্ম হয়, জাপানে জন্ম হয়, তোমার কিছুই করার নাই। বুলেট ট্রেন, গুড গভর্নেন্স, সিস্টেম, এভরিথিং ইজ দেয়ার। এমন কোনো কিছু নাই তোমাকে কিছু করার মতো আছে। বাট বাংলাদেশে হাজার হাজার অপরচুনিটি আছে। আমাদের দেশে নৈতিকতাবোধ নিচের নাম নেমে যাচ্ছে, আমাদের মানুষজন খাদ্যে ভেজাল দিচ্ছে, মানুষ মানুষকে মেরে ফেলছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। ভালো করলে তার এনিমির অভাব নাই, কারণ বোবার শত্রু নাই। বোবার শত্রু আছে?
বলো, বোবার কোনো শত্রু নাই। তাহলে নন্দলালের কবিতা তো তোমরা অনেকেই জানো। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আমি শুধু তোমাদেরকে এই কথাটুকু বলতে চাই যে তোমরা ওই জায়গাতে সমাজকে বা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করো, যে এই সমাজকে পরিবর্তন করতে হলে তোমাদের মতো কিছু ইয়াং, তোমাদের মতো সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। তোমরা যদি ঐক্যবদ্ধ না হও, যেমনিভাবে রাজনীতিবিদরা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে বাংলাদেশ গুড গভর্নেন্স কখনই আসবে না। আমরা শুধু বক্তৃতাই দিয়ে যাব, মাইক্রোফোনের সামনে বড় বড় কথা বলে যাব, সাজেশন দিয়ে যাব, কাজ করার কেউ থাকবে না। তাই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। একইভাবে মারা যারা উপস্থিত তাদেরকেও বলবো যে আপনারা একটু পড়াশোনা করুন, আপনারাও একটু জানুন। মারা পরিবর্তন না হলে সমাজে কিন্তু ভালো জেনারেশন, নতুন জেনারেশন আসবে না। মাদেরকেও জানতে হবে যে উন্নত বিশ্ব কেন ভালো করছে, কেন তাদের ছেলে মেয়েরা ক্রিয়েটিভ হয়, আমাদের ছেলে মেয়েরা কেন হচ্ছে না। আমাদের ছেলে মেয়েরা কেন আজকে সারা বাংলাদেশে, আমরা যদি খুঁজে দেখি, আমি কোরিয়ার ছেলেদেরকে দেখেছি যে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি তোমরা যখন ফ্রি থাকো তোমরা কি করো, তারা বলে যে আমরা খেলাধুলা করি, বন্ধুদের সাথে আমরা স্পোর্টসে যাই। আমাদের বাংলাদেশে স্পোর্টসের জায়গা আছে? নাই। রাজনীতিবিদরা কি দেখে না? তাই না? রাজনীতিবিদদের দেখা উচিত যে স্পোর্টসের জায়গা না থাকলে এই বাচ্চাগুলো, আমরা আজকে কথা বলছি মাদক আসক্ত থেকে নির্মূল চাই, তা আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে, কোথায় মিশবে? একটা পার্কে যাওয়ার জায়গা আছে? বলো। আমার মসজিদে যেই সমাজে মসজিদে জুতা চুরি হয়, যেই মসজিদে মানি ব্যাগ আমি রাখতে পারি না মসজিদে, আবার সেই সমাজে আমি যদি বলি যে সমাজ পরিবর্তন, কিন্তু আবারও বলছি তোমরা পরিবর্তন করতে পারবা। আমি কিছু পরিবর্তন করতে পেরেছি, আমি তোমাদেরকে ইনভাইট করছি, আসো আমাদের ডেফিনেটলি স্মার্ট সিটি দেখো। আমি আমার ক্ষুদ্রতাতি ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে অনেকগুলো পরিবর্তন করার চেষ্টা করছি, সেটা তোমাদেরকে সচক্ষে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকো। আবারও বিশ্ববিদ্যালয় পরিক্রমাকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে করে তোমাদের এই স্পিরিটটাকে তারা জাগ্রত করার জন্য এইভাবে কাজ করে যায়। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। জুতা চুরি করতে যায়, কিন্তু ওই জুতা চোরের ভয়ে মসজিদে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে, জামাতের ব্যাপারে যে তাগিদটা আছে, সেজন্য জামাত মিস করা যাবে না। আমরা কিন্তু মশার যন্ত্রণায় যেরকম মশারি ছেড়ে ফেলবো না, জুতা চোরের ভয়ে আমরা কিন্তু মসজিদের আমরা জামাত পাবন্দিটা সেটা ছাড়বো না। যাই হোক, সবুর ভাই আপনাকে ধন্যবাদ। আর সূত্র একটা কথা বলি, এখানে আজকে বিশেষ আমাদের কি স্যার মির্জা ফখরুল একজন টিচার ছিলেন। আমি আজকের অনুষ্ঠানে বিশেষভাবে, এখানে তো সবাই, আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, 35 বছর একটা হেড টিচার ছিলেন। আমি তার সন্তান হিসাবে শুধু এতটুকু স্যারের কাছে একটা বলতে চাই, মালয়েশিয়ায় দেখেছি বিদেশে উচ্চশিক্ষার জন্য যায়, কিন্তু ম্যান্ডেটরি তারা অবশ্যই দেশে এসে তাদের মেধাটাকে কাজে লাগায়। আল্লাহ যদি এই বিএনপিকে ক্ষমতা নেয়, স্যার তো রাষ্ট্রের কর্ণধার হবেন, এই একটা যেন বাধ্যতামূলকভাবে এই মেধাগুলো যেন বিদেশিরা যেন কাজে না লাগায়, আমার বাংলাদেশের মাটিতে যেন এই মেধাগুলোকে আমরা কাজে লাগাই। আর এই ছোট্ট শিশুদের, মানে আমাদের এই ছাত্রদেরকে একটা বিশেষ রিকোয়েস্ট করি, আমরা বিশ্ব পরিমণ্ডলে চলতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটু এক্সট্রা একটা মানে স্কিল একটা আমাদের পারফর্ম করা চাই। সেই জন্য আমরা আমাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি আমরা ইংলিশের উপর যেন আমরা বিশেষভাবে চর্চা দিয়ে নিজেদেরকে দক্ষ করে তুলি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, যার কাছ থেকে আমরা এসেছি, যার কাছে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের প্রিয় নেতা, প্রিয় মুখ, প্রিয় ভাজন, পরিচ্ছন্ন রাজনীতির যার অনুসরণ করে আমরা রাজনীতি করি, সে মানুষটি আমাদের এখানে সদয় সম্মতি জ্ঞাপন করে প্রধান অতিথি হয়েছেন, আমরা কৃতজ্ঞ স্যার। আমি আমার বক্তব্যে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি সবাইকে আর আলাদা নাম বলে সময় নষ্ট করতে চাই না। আমি তোমাদের কাছে ফিরে যাই। আমার সামনে আছে এক ঝাঁক তরুণদের কথা মনে হলে আমার মনে হয় মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। এই আমাদের তরুণ সমাজ আমাদের সবসময়ই আগ্রহী করে, আমাদের নিজেদের ভিতরে ফ্রাস্ট্রেশন দূর করে দেয়। তা আজকে তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, তোমাদেরকে আমরা সম্মানিত করার জন্য এখানে ডেকেছি। তোমরা জানো সূরা ইয়াসিন সূরা একটা কথা আছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সম্মানের বিনিময়ে সম্মান ছাড়া কি হতে পারে। আজকে তোমাদেরকে আমরা সম্মান দিব, তোমরা সম্মান করবে,
এ দেশের মানুষকে, তোমরা সম্মান করবে নিজের পিতামাতাকে, তোমরা সম্মান করবে এই দেশের নিপীড়িত মানুষকে তাদের কল্যাণে নিজেদের নিয়োজিত করে। তোমরা জানো বাংলাদেশ অনেক সমস্যা জর্জরিত দেশ। তোমাদের সামনে আমি রাশেদা বেগম হীরা উপস্থিত হয়েছি। আমিও একসময় তোমাদের মতো ট্যালেন্ট স্টুডেন্ট হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে হিজবুল বাহারে গিয়েছিলাম অনার্সে প্রথম হওয়ার সুবাদে। তখন ওনার বক্তব্য আজ পর্যন্ত আমাকে রাজনীতির মাঠে রেখেছে। উনি আমাদেরকে ওনার বক্তব্যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশ একটা অনেক সমস্যা জর্জরিত দেশ। তুমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলেছিলেন এ দেশের অর্থনীতির কথা, যেমন এমন একটা কম্বল যা পা ঢাকলে মাথা খালি হয়ে যায়, মাথা ঢাকলে পা খালি হয়ে যায়। এমন একটা অর্থনৈতিক অবস্থা থেকে আমাদেরকে উনি উৎসাহিত করেছিলেন যে দেশের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। দেশ তোমাদের কি দিল সেটা সবচেয়ে বড় কথা না, দেশকে তুমি কি দিলে সেটা সবচেয়ে বড় কথা। তোমরা জানো $160 মিলিয়ন পাচার হয়ে গেছে এই দেশ থেকে। আমরা চাই যারা এই ধরনের কাজ করবে তাদেরকে তোমরা প্রশ্ন করতে শিখো, উত্তর আদায় করতে শিখো, সাহসী হও। আর তোমরা বি দ্য লিডার অফ দ্য কান্ট্রি। লিডার হতে হলে যে শুধু রাজনীতি করতে হবে তা না, তোমাদের প্রত্যেকের প্রফেশনে ইউ উইল বি দ্য বেস্ট এবং তোমরা অনুসরণীয় ব্যক্তিত্ব হয়ে যাবে যারা তোমাদের কথা বলবে, তোমাদের কথা শুনবে, শুনে তোমাদের মতো দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা তো জানি দেশপ্রেম ইমানের অঙ্গ, আমাদের নবী বলেছিল। তো এখন এই দেশপ্রেম থেকে তোমাদের কাজ করতে হবে, এই দেশের জন্য কাজ করাটাই ইবাদত। আমরা জানি আজকের এই দিনে মোবাইল, ইউটিউব, ইনস্টাগ্রাম বিভিন্ন জিনিস আমাদের সংস্কৃতিকে অপসংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে। তোমাদের এই অবস্থা থেকে নিজেদেরকে উত্তরণ ঘটাতে হবে। তোমাদের এই অবস্থার থেকে তোমাদের এই দুঃখী দেশটাকে রক্ষা করতে হবে। তোমরা জানো এই দেশে এখন প্রায় 43% মতো মানুষ সব 14 বছর 15 বছরের অধিক বয়সের, তার মানে বেশিরভাগ মানুষ এখন কর্মক্ষম। এটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সুবিধা আমরাও পাচ্ছি বাংলাদেশের মানুষ। এই সময় যদি আমরা দেশকে একটা উন্নতির শিখরে তুলে না দিতে পারি তাহলে আমাদের দেশকে উন্নত করা, কারণ আবার 30 বছর পরে বৃদ্ধদের সংখ্যা বেড়ে যাবে। সুতরাং এই সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য তোমাদেরকেও পরিশ্রম করতে হবে, বড়দেরকেও অনুসরণ করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, দেশটাকে একটা স্থিতিশীল রাখার জন্য এবং প্রশ্ন করতে শিখতে হবে। আমরা জানি যে সূরা মুলকের 2য় আয়াতে আছে নিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিওয়াবওয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের আমি, আল্লাহ বলেছেন, আমি মৃত্যু এবং হায়াত এবং মরণ তৈরি করেছি তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ তা জানার জন্য। তাহলে আমাদের প্রধান কাজ কি? এই ছোট্ট সময়ের জন্য আমাদের প্রত্যেকে ফিরে যেতে হবে। এই ছোট্ট সময়ে আমার কর্মময় জীবনটা কতটা সৎ ছিল সেইভাবে আমাদেরকে নিজের জীবনকে গড়ে তুলতে হবে। আমরা জানি এখানে নারীরা আছে, আমার এক ভাই বলেছে নারীরা অনেক বেশি ভালো করছে রেজাল্ট। সুতরাং এই রেজাল্ট ভালোর পিছনে দেশের মানুষ, আমি নিজে নারী হিসাবেও আমি খুব আশাবাদী। আমাদের নারীদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে এগিয়ে যেতে হলে তোমাদের অনেক সাহসী হয়েছ, আরো সাহসী হতে হবে। আমরা সেদিন আমাদের এই পথ চলা বন্ধ হবে যেদিন পার্লামেন্টে আমরা 300 সিটের মধ্যে 150 সিট নারীদের জন্য আমরা অবস্থান তৈরি করতে পারবো। সেই দিন পর্যন্ত আমাদের কন্টিনিউয়াস এই প্রসেসে, লিডারশিপ প্রসেসে নারীদেরকে এগিয়ে নিতে হবে। আর আমাদের ভাইদেরকে বলছি, এই ছোট ভাইদের বলছি, তোমরা আসলে আমরা তোমাদেরকে সেই ভাই চাই যে বেগম রোকেয়াকে উদ্দীপ্ত করেছিল এবং বেগম রোকেয়া সেই ভাই, সেই স্বামীর দ্বারাই সে বেগম রোকেয়া হয়ে উঠেছিল। তোমরাও সেই ভাই হবা এবং দেশের নেতৃত্বে তোমরাও যোগ্য হয়ে উঠবা। পাশাপাশি শরীরের এক অংশ ফুলে ওঠা স্বাস্থ্যের লক্ষণ নয়, ব্যাধির লক্ষণ। দুইটা রথের চাকা যদি সমানে না চলে দেশ আমাদের কখনো উন্নত হবে না। আমি তোমাদের আরেকটি জিনিস এখানে আছে যেটা বলার জন্য, স্বাস্থ্য, শিক্ষা খাত, বীমা। আমি বলবো আমি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, সেখানে 31 দফায় আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ
সারা দেশের সমস্ত বিভিন্ন প্রগতিশীল দলগুলি একসাথে হয়ে দেশের জন্য ভবিষ্যতে কি করতে হবে এরকম অনেক 31টা পয়েন্ট দাঁড় করেছে। তার মধ্যে আছে স্বাস্থ্য খাত, যেখানে বাংলাদেশের প্রতিটা মানুষের স্বাস্থ্যের নিশ্চয়তা, সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য কার্যক্রম গ্রহণ করা হবে। আমাদের নেতা এই বলেছে যে আর ডাক্তারের পিছনে না গিয়ে ডাক্তার যেন ঘরে এসে তোমার স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সেই ব্যবস্থা তৈরি করা হবে। আর আমাদের শিক্ষা খাত নিয়ে তিনি কথা বলেছেন এবং সে 31 দফায় লিখেছেন যে শিক্ষা খাতে প্রতিটা শিক্ষকগণকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত করা হবে এবং নারীর নিরাপত্তা সংগ্রাম তৈরি করা হবে এবং সমস্ত নারীকুলের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য তিনি ফ্যামিলি কার্ড তৈরি করেছেন। সেই কার্ডটা নারীদের নামে হবে, যাতে কথায় কথায় তাদেরকে আর তালাকের সম্মুখীন হতে না হয়, কথায় কথায় তারা যেন নির্যাতনের শিকার না হয়, কিংবা নির্যাতিত হয়ে তাদের জীবনটা যেন অনিরাপদ না হয়। আমি তোমাদের কাছে আমার বক্তব্যের শেষের দিকে আমি শুধু বলবো, ইউ শুড ডু দ্য বেস্ট ফর ইউর কান্ট্রি, বি হেল্পফুল ফর ইউর পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। একটু কঠিন পথ, কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। তিনি জেল জুলুম নির্যাতন সহ্য করেও পার্টির কে শক্তিশালী অবস্থানে পৌঁছে ধরে রেখেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের প্রধান অতিথি এবং প্রধান বক্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত আজকের এই এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভানেত্রী, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রীরা, আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমি কথা বলতে পারবো না, আমার ঠান্ডা লেগে মাই ভয়েস ইজ কমপ্লিটলি চোকড। তারপরে ওই অনুষ্ঠান নিয়ে এসেছে এই জন্যে যে আমার অত্যন্ত স্নেহভাজন আমাদের হীরা আপা, রাশেদা বেগম হীরা, উনি আমার অত্যন্ত প্রিয় একজন সমাজ সংস্কারক, রাজনীতিক এবং একজন অত্যন্ত উঁচু দরের মানুষ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অনুষ্ঠানটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আমাদের জন্য। আমরা হচ্ছি রাজনীতির মাঠের লোক, রাস্তাঘাটে মনে পদারে চিৎকার করি, স্লোগান দেই, বক্তৃতা করি, তাই না? তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও। এই রাজনীতিবিদদের কথা আর শুনতে ইচ্ছা করে না, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। এটাই হচ্ছে প্রকৃতির রাজনীতির ইতিহাসের নিয়ম। যেই জন্য দেখা যায় যে অনেক সময় কোন রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান, আবার কখনো কখনো কোন রাজনৈতিক নেতা তিনি জাতিকে একেবারে নিচে নিয়ে চলে যান। এইখানেই রাজনৈতিক নেতা, রাজনীতির যে বৈশিষ্ট্য, সত্যিকার অর্থেই কারা রাজনীতিকে সমৃদ্ধ করতে চান জ্ঞানে গরিমায়, কারা রাজনীতিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চান। এনি প্রবলেম আপনাদের নাকি? একজন প্রবলেম করে পেছন থেকে সবাই হয়েছে। অনেক কষ্টে কথা বলতে হচ্ছে ভাই, প্লিজ, গলায় খুব কষ্ট হচ্ছে আমার।
একটু দু চারটে কথা আসছে, না বললে তো আপনার আমাদের হীরা আমার পুরা করবেন। আজকে আমি একটা কথা বলি, আমি এসএসসি ফার্স্ট ব্যাচ 1963 সালে এসএসসি পাস করেছি। তো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা একটা সমৃদ্ধ অভিজ্ঞতা। আমি দীর্ঘ 18 বছর শিক্ষকতা জীবনে ছিলাম এবং বিভিন্ন বৈচিত্র্যময় কাজেও আমি ছিলাম। রাজনীতিতে আমার বয়স প্রায় অ্যারাউন্ড 37। রাজনীতিতে আসার কারণ আমার দুটো। একটি হচ্ছে যে আমার পারিবারিকভাবে রাজনীতিতে আমাদের একটা কম্পালশন আছে, পলিটিক্স আসে। আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দরের রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তখন যে ছাত্র রাজনীতি ছিল, সেই ছাত্র রাজনীতিতে সমস্ত মেধাবী ছাত্ররা বিচরণ করত, যাদের নাম এখন বললে তোমরা অনেকে চিনবে না, চেনার কথা নয়, কিন্তু তখন তারা ডমিনেট করত ইন্টেলেকচুয়াল অ্যারিনাকে। আমি আজকে প্রাণ দিয়ে, অন্তর দিয়ে শ্রদ্ধা জানাতে চাই আমার সেই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের, সন্তানদের, যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। আমি আজকে এই তোমাদের সামনে আর একজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যিনি স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশের অভ্যুদয়ের পরে ওই তখন থেকেই শুরু করে যে কজন রাজনীতিতে মানুষ বিচরণ করেছেন, খুব অল্প সময় 3.5-4 বছরের মধ্যে এই মানুষটি আমাদের দেশের চেহারা পাল্টে দিয়েছিল। শুধু নয়, নতুন একটা পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে। আজকে যে গার্মেন্টস যে উন্নয়ন তোমরা দেখছ, আজকে যে বিদেশে যারা যাচ্ছেন শ্রমিক হয়ে, যে রেমিটেন্স আসছে, আজকে যে কৃষির উন্নয়ন তোমরা দেখছ, সব কিছুর শুরু কিন্তু ওই মানুষটির হাত দিয়ে। এই জন্যই আমরা বলি যে সবাই সব কিছু পারে না, সবাই সব কিছু দিতেও পারে না। আর পুরো জীবনটার মধ্যে 3.5 বছরের মধ্যেই যে বাংলাদেশে কিন্তু একটা পথ নির্দেশ দিয়ে গিয়েছিলেন। আমি আজকে এই কথা এই জন্য বললাম, আমি সুযোগটা নিলাম, এখানে আজকে সব একেবারেই তরুণ, যারা একেবারে এসএসসি পাস করে এখন কলেজে যাবে, আর একটা নতুন জীবনে যাবে। তোমাদের সামনে এখন বিশাল পৃথিবী, তোমাদের সামনে এখন একটা সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবিত করবার একটা সুযোগ, যেটা ডক্টর সবুর খান বলছিলেন। আমি এই ভদ্রকে খুব সম্মান করে শ্রদ্ধা করি যে তিনি নিজের চেষ্টায়, নিজের মেধা দিয়ে, অধ্যবসায় দিয়ে তিনি একটা অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে আজকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা কাজ করে এবং তিনি অনেক মানুষ কাজ করে, তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এই কথাগুলো আমি বলছি এই জন্যে যে এগুলো হচ্ছে আমাদের উদাহরণ। যে কথাটা উনি বলছিলেন, উনি বলেছেন যে আমরা অনেক সময় বলি না, সুযোগ নাই, করতে পারি না, এর মধ্যেই তো উনি করেছেন। তাহলে পারা যায়। মানুষকে যদি ডিটারমিনেশন থাকে, তার যদি লক্ষ্য স্থির থাকে, তার মেধা যদি সেদিকে সে নির্দিষ্ট করতে পারে, তাহলে নিশ্চয়ই তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারবে। আমি আমার জীবন দিয়েও সেটা লক্ষ্য করেছি। আমি যখন রাজনীতিতে নামি, তখন আমাকে অনেকে সেই বারাক ওবামার মতো, তোমরা জানো যে বারাক ওবামা একজন অত্যন্ত
বিখ্যাত লয়ার ছিলেন এবং সেনেটর ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। উনি যখন রাজনীতিতে নামলেন তখন তার বন্ধুরা, তার আত্মীয় স্বজনরা তাকে অনেকেই ফোন করে জানালো যে তুমি ওই নোংরা প্রফেশনে যাচ্ছ কেন? Why are you going to join the dirty profession? তিনি বললেন এই ডার্ট থেকেই তো আমি ফুল তৈরি করতে চাই। কারণ রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আনা যায়, রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায়, রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। আর রাজনীতি হয়, আমরা যাদের গতবার দেখলাম পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে, দেশ ছেড়ে, আর শুধুমাত্র সম্পদ তৈরি করা ব্যক্তিগত স্বার্থে, তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না, তখনই সেটা ডার্টি প্রফেশন হয়ে যায়। আমি তোমাদেরকে এইসব কথা বলে ভারাক্রান্ত করতে চাই না। আমি তোমাদের সামনে একটা সুন্দর স্বপ্ন তৈরি হওয়া দেখতে চাই। আমি তোমাদের সামনে একটা নতুন সূর্য উঠুক দিগন্তে, সেই সম্ভাবনা দেখতে চাই। এই বিষয়গুলো কিন্তু সব সময় মনে রাখতে হবে। এবং যেখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে, একটা তোমাদের বয়সের ছেলে মেয়েদের জন্যে জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক স্বপ্নময় রাখতে হবে, স্বপ্ন সব সময় দেখতে হবে। ওই কথা মার্টিন লুথার কিং, কালো নেতা, তিনি বলে গেছেন, আই হ্যাভ এ ড্রিম। এই স্বপ্ন ছাড়া তুমি কোথাও পৌঁছতে পারবে না, ড্রিম ছাড়া তুমি যেতে পারবে না। ইউ মাস্ট হ্যাভ দ্যাট ড্রিম অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ফুলফিল দ্যাট ড্রিম। এই কথাটা মাথায় রাখবে। আমরা অনেকেই হতাশ হয়ে পড়ছি, অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন, আমরা যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। তা আমার অনুরোধ আমার এই ছেলে মেয়েদের কাছে, ছেলে মেয়ে বলছি কিছু মনে করো না, কারণ আমার নাতির বয়স 14, তাই না? মনে করছো কি কিছু? তো আমি এই জন্য বলছি যে আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। আমি যে মানুষটাকে খুব শ্রদ্ধা করি, দুজন কবিদের মধ্যে, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন হচ্ছে নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি প্রায় বলি, আমার সাংবাদিক ভাইরা জানেন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, উঠতে থাকো তুমি তীরে পৌঁছবে। ঠিক একইভাবে আমি বলতে চাই যে কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ তোমাকে ডাকছে। আজকে তোমরা যারা এখন যৌবনে পা দিচ্ছ, নতুন পৃথিবী পা দিচ্ছ, সেই পৃথিবী তোমাদের ডাকছে। এবং যে কথাটা ডক্টর খান বলেছেন, সবর খান, নিজেকে তৈরি করতে হবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করতে। পৃথিবীটাই এখন প্রতিযোগিতার পৃথিবী হয়ে গেছে। তুমি টিকতে না পারো, তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে। সেই জায়গায় তোমাকে পৌঁছতে হবে, তার জন্য তোমাকে তৈরি হতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিএ পাস করাই, এমএ পাস করাই চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরের গ্রাম থেকে। সে ঘুরে বেড়ায়, কোনো কাজ পায় না, কারণ বিএ পাস এমএ পাসকে
দিতে চাকরি দিতে ওনারা পারেন না। কিন্তু সে যদি বিএসসি পাস করত অথবা আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারত আপনার ইলেকট্রিসিটির উপরে অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে অথবা অন্যান্য বিষয়গুলোর উপরে, তাহলে কিন্তু তার চাকরি কেউ আটকাতে পারত না। এই যে নীতির ব্যাপারটা, এখানেই রাজনীতিবিদদের ফেলিয়ার। আজকে কারিগরি শিক্ষার ব্যবস্থা নাই, তার কোনো ইনস্টিটিউট নাই, ভোকেশনাল সেন্টারগুলো নাই। আমরা এগুলো তৈরি করি না, আমরা বিএ পাস এম এ পাস তৈরি করছি। আর ওই হাই স্কুল টাই স্কুলের জন্য আমরা এখন এই যে আমাদের স্যাররা আন্দোলন করছেন, রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য। এটা তো অনেক ভালো হতে পারত যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করে শুধুমাত্র অতি মেধাবী ছাত্রদের জন্য হায়ার এডুকেশন, কিন্তু আমাদের বেশিরভাগ সাধারণ ছাত্রের জন্য আমরা যদি আপনার এই ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমাদের সবচেয়ে ভালো আমরা লাভবান হতে পারতাম। আমি একটা কথাই বলবো, আবারও বলছি, শেষ করছি, যে আমাদের এখন একটা ক্রান্তিকাল চলছে, ট্রানজিশনাল পিরিয়ড, খুব অস্থিরতা আছে। এই অস্থিরতাকে, এই যে এখানে তো সব জেনজি, তাই না? কি তাই তো নাকি? ভুল বলছি? ওদের চিন্তা, ওদের ভাবনা আর আমাদের চিন্তা ভাবনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ বয়স, প্রজন্মের যে পার্থক্য, এটা অস্বীকার করতে উপায় নেই। হীরা যখন প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে হিজবুত বাহিনী সমুদ্র ভ্রমণে গেছে এবং তাকে সমুদ্র সম্পর্কে জানানো হয়েছে সেখানে, তখনকার সময় আর এখনকার সময় তো এক নয়। এখন ওরা ওই যে ছোট্ট সেট, এই সেটের মধ্যে গোটা পৃথিবীকে পেয়ে যায়, তাই না? তো অনেকেই ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি জানে, এ কথাটা আমাদের বুঝতে হবে। কিন্তু এই জানাটা, এটাকে ব্যবহার করাটা, এটাকে কিন্তু সুনির্দিষ্ট মঙ্গল খাতে যেতে হবে, মঙ্গলের জন্য, ধ্বংসের জন্য নয়। আজকে গোটা পৃথিবীতে কিন্তু অস্থিরতা। সব মিলিয়ে আমরা যদি মানব কল্যাণে কাজ করি, সব মিলিয়ে আমরা যদি সুন্দর পৃথিবী তৈরির জন্য কাজ করি সবাই মিলে, তাহলেই আমরা সেটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমাদের জন্য আমাদের দোয়া, তোমাদের জন্য আমাদের সার্বক্ষণিক প্রার্থনা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তোমাদেরকে যেন সঠিকভাবে মানুষ হওয়ার মতো তৈরি করেন। একটা দেশে এই মানুষ হওয়াটাই সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।